আমি জয়িশা আহমেদ পাঠ করছি ব্রাম স্টোকারের ড্রাকুলা গল্পটি। অনুবাদ করেছেন রকিব হাসান। প্রথম পর্ব। জোনাথন হারকারের ডায়েরি থেকে। ৩ মে, বিস্ট্রিজ। মিউনিক ছেড়েছিলাম ১ মে রাত ৮:৩৫। সারা রাত একটানা চলেও পরদিন ভোরে ভিয়েনায় পৌঁছে দেখা গেল ১ ঘন্টা লেট করে ফেলেছে ট্রেন। আবার একটানা চলা। ট্রেনের কামরা থেকে এক নজর দেখে অপূর্ব লাগল বুদাপেস্ট। দানিউব নদীর উপর তুরস্কীয় কায়দায় গড়া পাশ্চাত্যের সবচেয়ে সুরম্য চওড়া ব্রিজটা পেরোবার সময় টের পেলাম পশ্চিম ইউরোপ ছেড়ে পূবের দিকে পাড়ি জমিয়েছি আমরা। বুদাপেস্টে নেমে খানিকক্ষণ ঘুরে ফিরে দেখলাম শহরটা। স্টেশন ছেড়ে বেশি দূর যেতে সাহস পেলাম না। কি জানি যদি ট্রেনটা আবার আমাকে ফেলে রেখেই চলে যায়। স্টেশনে ফিরে দেখলাম ট্রেন ছাড়ে। আর কয়েক মিনিট দেরি হলেই মিস করতাম ট্রেন। যথাসময়েই অর্থাৎ সন্ধ্যের পরপরই ক্লোসেনবার্গে পৌঁছে গেল ট্রেন। রাত কাটাবার জন্যে স্টেশনের কাছেই একটা হোটেলে উঠলাম। কার্পেথিয়ানদের জাতীয় খাদ্য প্যাপ্রিকা। সাংঘাতিক ঝাল দেয়া মুরগির মাংস দিয়ে রাতের খাওয়া সেরেই শুয়ে পড়লাম। তুলতুলে নরম পালকের বিছানায় শুয়েও কিন্তু ঘুম এলো না। গত কয়েকদিনের কথা একসঙ্গে এসে ভিড় জমালো মনে। একটা বিশেষ কাজে কার্পেথিয়ান পর্বতমালার ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত ইউরোপের সবচেয়ে অখ্যাত আর দুর্গম এক জায়গায় চলেছি আমি। লন্ডন ছাড়ার আগেই ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেতে এ পর্যন্ত ট্রান্সসালভেনিয়া সম্পর্কে যে সমস্ত বই বা মানচিত্র বেরিয়েছে তার জোগাড় করবার চেষ্টা করেছিলাম, কিন্তু তেমন কিছু পাইনি। দেশটা সম্পর্কে বাইরের লোকে বিশেষ কিছু জানে না দেখে একটু অবাকই হয়েছিলাম। অনেক খোঁজ খবর করে শুধু এইটুকু জানতে পেরেছিলাম কাউন্ট ড্রাকুলার দুর্গ, অর্থাৎ যেখানে চলেছি আমি, সে জায়গাটা ট্রান্সসালভেনিয়ার একেবারে পূব প্রান্তে। কোনো মানচিত্র বা বইপত্রের কোথাও কাউন্ট ড্রাকুলার দুর্গের কোনো উল্লেখই নেই। ২-১ জন প্রাচীন লোকের মুখে শুধু জায়গাটার নামটা আমি শুনেছি। ক্লোসেনবার্গে পৌঁছে দেখলাম কাউন্ট ড্রাকুলার পূর্বপুরুষদের আমলে প্রতিষ্ঠিত শহর ব্রিস্টিজ এখানকার লোকদের বেশ পরিচিত, কিন্তু কাউন্ট ড্রাকুলা সম্পর্কে কেউ কিছু বলতে চায় না। কেন বুঝলাম না। এসব ভাবতে ভাবতেই একটু তন্দ্রা মতো এলো, কিন্তু অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখে সে তন্দ্রাও ছুটে গেল বারবার। গ্লাসের পর গ্লাস পানি খেয়েও তৃষ্ণা নিবারণ করতে পারলাম না। পিপাসা যেন মিটছেই না। ভোর রাতের দিকে বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল কড়া নাড়ার তীক্ষ্ণ শব্দে। লাফ দিয়ে উঠে দরজা খুলে দিতেই পরিচারক জানালো আমার যাত্রার সময় হয়ে এসেছে। হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে স্টেশনে পৌঁছতে ৭টা বেজে গেল, কিন্তু স্টেশনে এসে দেখলাম তখনও ট্রেন আসেনি, অর্থাৎ এ লাইনের যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, ট্রেন লেট। টের পাচ্ছি যতই পূবে এগোচ্ছি ততই গড়বড় হয়ে যাচ্ছে ট্রেনের সময়সূচি। শেষ পর্যন্ত ট্রেন এলো, ছাড়লেও এক সময়। জানালা দিয়ে বাইরের অপূর্ব দৃশ্যপট দেখতে দেখতে চললাম। কখনো চোখে পড়ল প্রাচীন চিত্রকরদের আঁকা ছবির মতো পাহাড় চূড়ায় ছোট্ট শহর কিংবা দুর্গ, কখনো দুকুল ভাসিয়ে দিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে চলা তীব্রস্রোতা পাহাড়ি নদী। চলার পথে প্রত্যেকটি স্টেশনে দেখলাম বিচিত্র পোশাক পরা মানুষের ভিড়। অধিকাংশই গেও চাষি। পুরুষদের পরনে খাটো কুর্তা আর ঘরে তৈরি পাজামা, মাথায় বিশাল ব্যাঙের ছাতার আকৃতির গোল টুপি। মেয়েদের কাপড়গুলো কিন্তু ভারী সুন্দর, পুরো হাতা ঝলমলে সাদা পোশাক আর ঘেরওয়ালা লুটানো ঘাগরা পরা মেয়েদেরকে দেখতে প্রাচীন থিয়েটারের নর্তকীদের মতো মনে হয়। সবচেয়ে আশ্চর্য হলাম স্লোভাকদের দেখে, বলতে কি মনে মনে কিছুটা ভয়ও হলো। গরুর গাড়ির চাকার সাইজের বিশাল বারান্দাওয়ালা লোকগুলোর টুপি, ঢলঢলে নোংরা পাজামা, সাদা কুর্তা, আগাগোড়া পিতলের পেরেক আটা বিঘত খানিক চওড়া চামড়ার বেল্ট আর উঁচু বুট। ওদের কাঁধ পর্যন্ত নেমে আসা কোকড়ানো কালো চুল আর সেই সাথে পাল্লা দেয়া বিরাট গোঁফ দেখে প্রথম দর্শনেই ডাকাত বলে ভুল হয়। অথচ পাশের লোককে জিজ্ঞেস করে জানলাম এ এলাকার লোকদের মধ্যে ওরাই নাকি সবচেয়ে নিরীহ। এত সব আশ্চর্য আর নতুন নতুন জিনিস দেখতে দেখতে দিনটা কিভাবে ফুরিয়ে গেল টেরই পেলাম না। সন্ধ্যার একটু আগে বিস্ট্রিজে এসে পৌঁছলাম। গোধূলির ম্লান আলোয় বুদাপেস্টের চেয়েও অনেক অনেক বেশি আকর্ষণীয় মনে হলো শহরটাকে। ট্রান্সসালভেনিয়ার শেষ সীমান্তে
পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বিস্ট্রিজ। বর্গ গিরিপথটা এখান থেকেই সোজা চলে গেছে বুকে ভিনা পর্যন্ত। বিস্ট্রিজ শহরের চেহারা দেখলেই বোঝা যায় অতীতে বহু যুদ্ধের প্রচণ্ড ঝড়ঝাপটা বয়ে গেছে এর উপর দিয়ে। শোনা যায় সপ্তদশ শতকের প্রথম থেকে শেষ পর্যন্ত ৫ বার যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার প্রকোপে পড়ে নিশ্চিহ্ন হতে হতে কোনো রকমে বেঁচে যায় বিস্ট্রিজ। প্রথম যুদ্ধের পর ৩ সপ্তাহেই মারা যায় প্রায় ১৩,০০০ মানুষ। এছাড়া দুর্ভিক্ষ আর মড়ক তো আছেই। এ থেকেই অনুমান করা যায় পরের যুদ্ধগুলোতে কত লোক প্রাণ হারিয়েছিল। গোল্ডেন ক্রোন হোটেলে ওঠার নির্দেশ আগেই দিয়েছিলেন আমাকে কাউন্ট ড্রাকুলা। প্রাচীন হোটেলটা দেখেই পছন্দ হলো আমার, যেন এটাকেই খুঁজছিলাম মনে মনে। হোটেলের সদর দরজার কাছে একজন মাঝবয়সী সুন্দরী মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। জায়গায় জায়গায় সাদা কাপড়ের ঝালর দেয়া আঁটুসাঁটু রঙিন পোশাক পরা মহিলার আর একটু কাছাকাছি পৌঁছতেই আমার দিকে এগিয়ে এলেন তিনি। জিজ্ঞেস করলেন, কিছু মনে করবেন না, আপনি ইংল্যান্ড থেকে আসছেন তো? হ্যাঁ, উত্তর দিলাম। আমি জোনাথন হারকার। মৃদু হেসে পাশে ফিরলেন ভদ্রমহিলা। সাথের ভদ্রলোককে মৃদুস্বরে কি যেন বললেন, বুঝতে পারলাম না। মাথা ঝাঁকিয়ে চলে গেলেন ভদ্রলোক। একটু পরই আবার ফিরে এলেন, হাতে একটা চিঠি। ওর হাত থেকে চিঠিটা নিয়ে খুলে পড়তে শুরু করলাম। বন্ধু, কার্পেথিয়ানে স্বাগত জানাচ্ছি আপনাকে। বুঝতেই পারছেন, আপনার সাথে সাক্ষাতের আশায় অধীর আগ্রহে দিন গুনছি আমি। আজ রাতটা কোনো মতে হোটেলেই কাটিয়ে দিন। আগামীকাল ৩টের দিকে আবার যাত্রা শুরু হবে আপনার। একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে আপনার জন্য আসন সংরক্ষিত করা আছে। আগামীকাল ৩টায় বুকোভিনার উদ্দেশ্যে রওনা দেবে গাড়িটা। নির্দ্বিধায় উঠে বসবেন তাতে। বর্গ গিরিপথের কোনো এক জায়গায় ওই ঘোড়ার গাড়ি থেকে আপনাকে তুলে নেবে আমার নিজস্ব টমটম। পৌঁছে যাবেন আমার প্রাসাদ দুর্গে। আশা করছি আপনার সাথে আমার নিঃসঙ্গ জীবনের কটা দিন অত্যন্ত আনন্দেই কাটবে। প্রীতি ও শুভেচ্ছান্তে, আপনার বন্ধু ড্রাকুলা। ৪ মে। হোটেলের মালিক অর্থাৎ যিনি আমাকে চিঠিটা পৌঁছে দিয়েছেন তাকেও একটা চিঠি দিয়েছেন কাউন্ট ড্রাকুলা। আমার যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ আছে সে চিঠিতে। হোটেলের মালিক বলতে গেলে কথা প্রায় বলেনই না। আমি স্থানীয় লোকদের কাছে শুনেছিলাম তিনি জার্মান ভাষা জানেন না, কিন্তু তার সাথে কথা বলার পর বুঝলাম তার সম্বন্ধে স্থানীয় লোকদের ধারণাটা ভুল। কারণ তিনি এবং তার স্ত্রী, সেই সুন্দরী ভদ্রমহিলা, আমার ২-১টা ছাড়া বাকি সব প্রশ্নের উত্তরই যথাযথভাবে দিয়েছিলেন। তবে আমাকে দেখলেই কেমন একটা চাপা উত্তেজনা আর আশঙ্কার ছায়া পড়েছে ওদের চোখে মুখে। প্রশ্ন করে জানলাম আমার রাহা খরচের টাকা আগেই ডাকযোগে হোটেলের মালিকের কাছে পাঠিয়ে দিয়েছেন কাউন্ট ড্রাকুলা। কাউন্ট ড্রাকুলা আর তার প্রাসাদ দুর্গ সম্পর্কে কি জানেন জিজ্ঞেস করতেই চমকে উঠে বুকে ক্রুশ আঁকলেন স্বামী স্ত্রী দুজনই। মুখে যদিও বললেন সে সম্পর্কে ওরা কিছুই জানেন না, কিন্তু আমার মনে হলো ইচ্ছে করেই কিছু গোপন করছেন তারা। দ্রুত এগিয়ে আসছে রওনা দেবার সময়। আর কারো সাথে পরিচিত হয়ে কাউন্ট ড্রাকুলা সম্পর্কে কিছু জিজ্ঞেস করবার আগেই যাত্রার সময় হয়ে গেল। মনে মনে একটা তীব্র অস্বস্তি নিয়ে হোটেলের কামরা থেকে বেরোতে যাব, এমন সময় ঘরে এসে ঢুকলেন সুন্দরী ভদ্রমহিলা। কয়েক মুহূর্ত দ্বিধা করে শেষ পর্যন্ত জিজ্ঞেসই করে ফেললেন, সত্যিই আপনি যাচ্ছেন তাহলে? মানে? অবাক হলাম আমি। না গেলেই কি নয়? কেন যাব না? তাছাড়া খামোখা বেড়াতে তো আর সেখানে যাচ্ছি না আমি। অফিস থেকে রীতিমতো কাজ নিয়ে দেখা করতে যাচ্ছি কাউন্টের সাথে। তা যান। একটু যেন হতাশ হলেন ভদ্রমহিলা। আমি বলছিলাম, আজকের দিনে জানেন না আজ ৪ঠা মে? জানব না কেন? আজ ৪ঠা মে তো কি হয়েছে? হয়নি, কিন্তু হবে। আজ সেন্ট জর্জ দিবস। মাঝরাতের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পৃথিবীর যেখানে যত প্রেতাত্মারা আছে সব জেগে উঠবে আজ। তাছাড়া জানেন কার কাছে যাচ্ছেন? ব্যাপার কি? এবারে সত্যিই আশ্চর্য হলাম আমি। বোধহয় আমাকে কিছুটা টলিয়ে দিতে পেরেছেন ভেবে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন ভদ্রমহিলা। হাত জোর করে বললেন, আপনি আমার কেউ না, আপনাকে জোর করতে পারি না আমি। তবু মিনতি করছি, আরও 2 দিন অন্তত আপনি এ হোটেল ছেড়ে কোথাও বেরোবেন না। এবারে দ্বিধায় পড়লাম, ভাবছি কি করা যায়, যাব না থাকব। অনিশ্চয়তার দোলায় দুলতে দুলতে নিজের উপরই খেপে গেলাম।
এ কি ছেলে মানুষই হচ্ছে? এসব দুর্বোধ্য কথাবার্তা আর হেয়ালি শুনে সময় নষ্ট করবার কোনো মানে হয়? ওদিকে কত কাজ পড়ে আছে। কথাটা মনে হতেই গম্ভীর হয়ে গেলাম। ভদ্রমহিলাকে বললাম, মাফ করবেন, কাজটা অত্যন্ত জরুরি, আপনার অনুরোধ রাখতে পারছি না বলে দুঃখিত। আমাকে ঠেকানোর কোনো উপায় নেই বুঝতে পেরে উঠে দাঁড়ালেন ভদ্রমহিলা। নিজের গলায় ঝোলানো ক্রুশটা খুলে নিয়ে জোর করে গুজে দিলেন আমার হাতে। ধর্মের প্রতি কোনোদিনই আমার তেমন বিশ্বাস টিশ্বাস নেই, কাজেই একবার ভাবলাম ওটা ফিরিয়ে দেই, কিন্তু ভদ্রমহিলার মুখের দিকে চেয়ে তার পারলাম না। আসলে মমতাময়ী ওই মহিলাকে আঘাত করতে ইচ্ছে করল না আমার। মনে মনে ঠিক করলাম, ভদ্রমহিলা চোখের আড়াল হলেই টুপ করে কোথাও ফেলে দেব ওটা। বোধহয় আমার মনোভাব বুঝতে পেরে মৃদু হাসলেন মহিলা। তারপর আমার হাত থেকে ক্রুশটা নিয়ে আমার গলায় পরিয়ে দিতে দিতে বললেন, যদি আপনার মা এটা গলায় পরিয়ে দিতেন তাহলে কি ফেলে দিতে পারতেন? কথাটা বলেই ঘুরে দাঁড়িয়ে কামরা থেকে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। কি জানি, আমার মনের ভুলও হতে পারে। ঘুরে দাঁড়ানোর আগে ভদ্রমহিলার চোখে অশ্রু টলমল করতে দেখেছিলাম। গলা থেকে খুলে ফেলতে পারলাম না ক্রুশটা। চিন্তিতভাবে হোটেলের কামরা থেকে বেরিয়ে অপেক্ষমান গাড়িতে গিয়ে উঠলাম। একটু পর চলতে শুরু করল গাড়ি। মিনা, তখনও কি জানতাম কতটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমি। 5 মে, প্রাসাদ দুর্গ। পূব আকাশে উঠি উঠি করছে সূর্য। ভোরের সূর্য আমার দারুণ ভালো লাগে, তা তো তুমি জানোই মিনা। কিন্তু আজ ভালো লাগলো না। কেমন যে রোগাটে মলিন দেখাচ্ছে সূর্যটাকে। বিছানায় বার দুয়েক গড়াগড়ি করে উঠে পড়লাম। ডায়েরিটা লিখে ফেলতে হবে। গতকাল আমি গাড়িতে উঠে বসার পরও গাড়ি ছাড়তেই কিছুক্ষণ দেরি করল কোচওয়ান। হোটেলের মালিকের সাথে উত্তেজিতভাবে কিছু বলছে সে, আর বারবার তাকাচ্ছে আমার দিকে। বুঝলাম কথা হচ্ছে আমার সম্পর্কেই। এতক্ষণ আশেপাশে ঘোরাফেরা করছিল হোটেলের কয়েকজন বয়বেয়ারা। আস্তে আস্তে ওরাও হোটেলের মালিক আর কোচওয়ানের সাথে তর্কে যোগ দিল। ওরা কি বলছে ভালো মতো শুনতে পেলাম না, তবে যে কয়েকটা শব্দ শোনা গেল সেগুলোর মানে জানার জন্য তাড়াতাড়ি ওই দেশি অভিধানটা বের করলাম। কয়েকটা শব্দের মানে সত্যি রহস্যজনক, যেমন শয়তান, নরক, ডাইনি ইত্যাদি। আর দুটো শব্দ তো রীতিমতো অবাক করল আমাকে। শব্দ দুটো হলো নেকড়ে আর রক্তচোষা বাদুড়। মনে মনে ঠিক করলাম কাউনকে জিজ্ঞেস করে শব্দগুলোর তাৎপর্য জেনে নেব। আরও কিছুক্ষণ কথা বলার পর গাড়িতে এসে উঠল কোচওয়ান। ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে হোটেলের গেটের সামনে। আমার দিকে করুণার দৃষ্টিতে চাইতে চাইতে বুকে ক্রুশ চিহ্ন আঁকছে সবাই। পাশের সহযাত্রীর দিকে ঝুঁকে মৃদুস্বরে জানতে চাইলাম, এসব কি হচ্ছে? প্রথমে প্রশ্নটা এড়িয়ে গেল সে। আমার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত জানালো, অশুভ আত্মার দৃষ্টি থেকে আমাকে বাঁচাবার উদ্দেশ্যেই অমন করছে ওরা। সম্পূর্ণ অজানা জায়গায় ঠিক তেমনই অচেনা একজন লোকের সাথে দেখা করতে যাবার আগে এ ধরনের কাজ কারবার দেখে মনটা ঘাবড়ে গেল আমার। ঝাঁকড়া সবুজ পাতাওয়ালা বাতাবি আর কমলালেবুর গাছগুলো দাঁড়িয়ে আছে হোটেল প্রাঙ্গণের ঠিক মাঝখানটায়। তার আশেপাশে দাঁড়ানো লোকগুলো আমার মতো অচেনা একজন বিদেশির জন্য আন্তরিক আশঙ্কা প্রকাশ করে যে হৃদ্যতা দেখালো তা জীবনে ভুলব না আমি। কোনো রকম জানান না দিয়েই হঠাৎ ছুটতে শুরু করল গাড়ি। সহযাত্রীদের ভাষা আমার বোধগম্যের বাইরে বলে তাদের সাথে আলাপে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু চারপাশের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই ওদের কথা সম্পূর্ণ ভুলে গেলাম। বড় বড় গাছে আচ্ছন্ন হয়ে আছে ঢালু হয়ে নেমে যাওয়া পাহাড়ের গা। বনের ওপারে সবুজ ঘাসে ছাওয়া তেপান্তর। তারপরেই আবার চলে গেছে পাহাড়ের সারি। এখানে ওখানে জন্মে আছে অজস্র আপেল, পাম, নাশপাতি আর চেরি ফলের গাছ। সবকটা গাছের গায়েই ভাবী সন্তানের আগমনের ইঙ্গিত, অর্থাৎ ফুলে ফলে ছেয়ে আছে গাছগুলো। সন্তান বরণ করার জন্যই বোধহয় ওগুলোর গোড়ায় জন্মানো সবুজ ঘাসের ঘন জঙ্গলের উপর আলপনা এঁকেছে ঝরা ফুলের পাপড়ি। পাশের সহযাত্রীকে জিজ্ঞেস করে জানলাম অপূর্ব এই জায়গাটার নাম মিটেলল্যান্ড। পাহাড়ের গা ঘুরে একে বেঁকে নামতে নামতে হঠাৎ করেই মনে হবে দেবদারু বনের মাঝে গিয়ে শেষ হয়ে গেছে বুঝি পথটা, কিন্তু আসলে শেষ হচ্ছে না। পথটা অল্প বিস্তর অসমান, তবে ঢালু পথে ঝড়ের বেগে ছুটছে আমাদের গাড়ি।
মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে বর্গ গিরিপথে পৌঁছানোর জন্য যেন মরিয়া হয়ে উঠেছে কোচোয়ান। কারণ বুঝতে পারলাম না। সহযাত্রীকে জিজ্ঞেস করেও সন্তোষজনক কোনো উত্তর পেলাম না। আরও সামনে এগিয়ে মিটেলল্যান্ডের সবুজ উপত্যকা পেছনে ফেলে কার্পেথিয়ানের বিশাল প্রান্তরের প্রান্তে ঢালু হয়ে নেমে যাওয়া অরণ্যের কাছে এসে পৌঁছলাম। আমার ডাইনে বাঁয়ে তখন শুধু ছোট বড় পাহাড়ের সারি। ওদিকে অস্ত যাচ্ছে সূর্য। অস্তগামী সূর্যের আলোয় দূরের পাহাড় চূড়াগুলোকে দেখাচ্ছে গাঢ় নীল, আর কাছেরগুলো কমলা। ঘাস প্রান্তর আর পাহাড়ের গোড়ার সঙ্গমস্থলের কোথাও সবুজ, কোথাও বাদামি, আর বহু দূরে দিগন্তের একেবারে কাছাকাছি তুষার ছাওয়া চূড়াগুলোর সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। একটু পরই পাহাড়ের গা থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণার দেখা পেলাম। বিদায়ী সূর্যের সোনালি আলো এসে পড়ছে ওগুলোর উপর। এখন আর পানির ঝর্ণা বলে মনে হচ্ছে না ওগুলোকে। ঝিরঝির শব্দে পাহাড়ের গা থেকে বেরিয়ে আসছে যেন তরল সোনা। পথটা হঠাৎ তীক্ষ্ণ একটা বাঁক নিতেই হুমড়ি খেয়ে আমার গায়ের উপর এসে পড়লেন পাশের সহযাত্রী। আঙুল দিয়ে বুকে ক্রুশ আঁকতে আঁকতে চোখের ইঙ্গিতে আমাকে দেখালেন, ওই যে ওখানেই বাস করেন ঈশ্বর। কথাটার মানে বুঝতে পারলাম না। আঁকাবাঁকা সর্পিল পথে আমাদের সাথে পাল্লা দিয়ে ছুটন্ত সূর্য ক্লান্ত হয়ে পড়েছিল বহু আগেই। এখন একেবারে ঝিমিয়ে পড়েছে। পাহাড়ের উপরে ডুবছে এখন সে। কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ চোখের আড়ালে চলে গেল সূর্য। এতক্ষণ সাহস পাইনি, কিন্তু সূর্য ডুবে যাওয়া মাত্রই এদিক ওদিক চাইতে চাইতে মন্থর পায়ে এগিয়ে আসতে লাগলো অন্ধকার। সূর্যের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না, অথচ আশ্চর্য, তুষার ছাওয়া পাহাড়গুলো তখনও সূর্যের আলোয় আলোকিত হয়ে আছে। একটা সূর্য ডুবে গেছে, কিন্তু তুষার ছাওয়া চূড়োগুলো অসংখ্য সূর্য হয়ে আলো ছড়াচ্ছে চারদিকে। সেই আলোয় চোখে পড়ল রাস্তার দুধারে ঘাসে ছাওয়া জমির বুক ভেদ করে দাঁড়িয়ে থাকা অসংখ্য ক্রুশ। যতবার চোখে পড়ছে ক্রুশগুলো, ততবার বুকে ক্রুশ চিহ্ন আঁকছে আমার সহযাত্রীরা। কখনো কখনো দুই একটা ক্রুশের সামনে নতজানু হয়ে বসে প্রার্থনা করছে কিষানী বধূ। বোধহয় অকালে হারিয়ে যাওয়া স্বামীর উদ্দেশ্যে জানাচ্ছে তার ব্যথা ভরা বুকের গোপন হাহাকার। এতই তন্ময় হয়ে বসে আছে যে আমাদের দিকে একবারের জন্য মুখ তুলে তাকাচ্ছে না, যেন আমরা নেই। গিরিমুখে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোধূলির শেষ আলোটুকুও মিলিয়ে গেল। সাজ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়তে লাগলো ঠান্ডা। গাঢ় কুয়াশা নেমে আসতে লাগলো বার্চের অরণ্যের ওপর। হালকা তুষারের পটভূমিকায় দাঁড়িয়ে আছে পাতা বাহারের কালো কালো ছোপ। ঢাল বেয়ে দ্রুত নামার সময় মনে হচ্ছে এই বুঝি দেবদারুর গায়ে হুমড়ি খেয়ে পড়ছে গাড়ি। সে ঢালটা শেষ হবার সঙ্গে সঙ্গে পাহাড়ের গা বেয়ে আবার খাড়া উঠে গেছে পথটা। অতি ধীরে গাড়িটাকে টেনে টেনে এখন এগোতে হচ্ছে ঘোড়াগুলোকে। ওগুলোর পেছন পেছন হেঁটে যাব ভেবে কোচোয়ানকে বললাম কথাটা। সাথে সাথেই দারুণ চমকে উঠে আমাকে বাধা দিয়ে বলল, বলছেন কি সাহেব, এখানে নামা মাত্রই ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে আপনাকে হিংস্র কুকুরের দল। আশেপাশে তাকিয়ে একটা কুকুরও চোখে পড়ল না আমার। কানে এলো না একটা কুকুরেরও ডাক। কোথায় কুকুর? কোচোয়ানকে জিজ্ঞেস করতেই অদ্ভুতভাবে হাসল সে। কোনো উত্তর দিল না। অন্ধকার গাঢ় হয়ে আসতেই আলো জ্বালবার জন্য কয়েক সেকেন্ড থামল কোচোয়ান। হোটেল ছাড়ার পর এই প্রথমবারের জন্য থামল সে। আধার হবার পরপরই কেন যেন একটু উত্তেজিত মনে হলো যাত্রীদের। বারবার কোচোয়ানকে আরও জোরে গাড়ি চালাবার জন্য ধমকাতে লাগলো ওরা। আর ওদের কথার উত্তরেই যেন নির্মমভাবে হিসিয়ে উঠতে থাকলো কোচোয়ানের চাবুক। যান বাজি রেখে চলছে ঘোড়াগুলো। জমাট অন্ধকারে প্রায় অন্ধের মতো ছুটছে আমাদের গাড়ি। এবড়ো থেবড়ো আর আঁকাবাঁকা পথে লাফাতে লাফাতে ছুটছে। স্থির হয়ে বসে থাকা যাচ্ছে না কিছুতেই। একটু পরই অপেক্ষাকৃত মসৃণ হয়ে এলো রাস্তা। সাথে সাথে দুপাশ থেকে চেপে এসে আমাদের গিলে নিতে চাইল পাহাড়ের সারি। বুঝলাম বর্গ গিরিপথে প্রবেশ করেছি আমরা। গিরিপথে প্রবেশ করতেই একটা স্বস্তির ভাব ফুটে উঠল সহযাত্রীদের মধ্যে, যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু আর একটু এগিয়ে যেতেই হঠাৎ কেন যেন আবার গম্ভীর হয়ে গেল ওরা, যেন ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষা করছে। কারণ জিজ্ঞেস করা সত্ত্বেও আমাকে কিছু জানালো না কেউ। উত্তেজিত নীরবতায় থমথম করছে গাড়ির ভিতরটা।
গাড়ি আরো এগোতেই আবহাওয়ার পরিবর্তনও টের পেলাম। একে গাঢ় অন্ধকার, তার উপর আকাশে মেঘ জমায়, কালিগোলা অন্ধকারে ছেয়ে গেল চারদিক। থমথমে বাতাসে ঝড়ের সংকেত। আর একটু এগোতেই দেখা গেল রাস্তাটা দুভাগে ভাগ হয়ে পাহাড়ের ভেতর দিয়ে দুদিকে চলে গেছে। ডান পাশের পথটা বেছে নিল কচুয়ান। বাঁ দিকের পথটা কোথায় গেছে জানতে চেয়েও উত্তর পেলাম না কারো কাছ থেকে। ক্রমেই বাড়ছে বাতাসের বেগ। এদিকেরই কোনো এক জায়গা থেকে কাউন্টের টমটমে আমাকে তুলে নেবার কথা। উৎকণ্ঠিতভাবে এদিক ওদিক চেয়ে তার খোঁজ করতে লাগলাম। প্রতি মুহূর্তে আশা করতে লাগলাম এখনই অন্ধকারের বুক চিরে দেখা দেবে কোনো লণ্ঠনের আলো। কিন্তু দুর্ভেদ্য অন্ধকারে আমাদের গাড়ির লণ্ঠনের কাপা কাপা আবছা ভৌতিক আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। সে আলোয় ধাবমান ঘোড়াগুলোকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। বালি বিছানো পথ পেয়ে দ্রুত সামনে এগিয়ে চললাম। এখনো চোখে পড়ছে না কাউন্টের টমটম। তবে কি ওটা আসবে না? যাত্রীদের অস্বস্তি আর উত্তেজিত ভাবটা যেন একটু কমে আসছে। আরও কিছু পর হাতঘড়ি দেখে সবচেয়ে কাছের যাত্রীকে নিচু গলায় কি যেন বলল কচুয়ান। তেমনি নিচু গলায় উত্তর দিল যাত্রী ভদ্রলোক, ঘণ্টাখানেক বাকি আছে এখনো। কিসের ঘণ্টাখানেক বাকি আছে? সমস্ত ব্যাপারটাই কেমন অদ্ভুত আর রহস্যময় ঠেকল আমার কাছে। আরও কিছুক্ষণ কেটে যাবার পর আমার দিকে ফিরে ভাঙা ভাঙা জার্মানিতে কচুয়ান বলল, আজ বোধহয় আর আসবে না কাউন্টের টমটম। তার চেয়ে এক কাজ করুন না, অযথা এই বুনোপথে টমটমের অপেক্ষা না করে আমাদের সাথেই বুকোভিনায় চলুন। সেখান থেকে কাল, না পরশু ফিরে আসবেন। কচুয়ানের কথা শেষ হবার আগেই তীক্ষ্ণ রেশাধ্বনিতে চমকে উঠলাম। ভয়ঙ্কর কোনো কিছুর গন্ধ পেয়েছে বোধহয় আমাদের ঘোড়াগুলো। থমকে থেমে দাঁড়িয়ে নাক তুলে বাতাসে কি যেন শুকছে আর চেঁচাচ্ছে ওগুলো। কোনো অজানা আতঙ্কে চেঁচিয়ে উঠতে গিয়ে থেমে গেল দু একজন যাত্রী। ঠিক সেই সময় গাড়ির চাকা আর ঘোড়ার খুরের শব্দে পেছন ফিরে চাইলাম। যেন মাটি ফুঁড়ে উদয় হয়েছে 4 ঘোড়ায় টানা সুন্দর একটা ফিটন। আমাদের লণ্ঠনের আলোয় দেখলাম 4টে ঘোড়াই কুচকুচে রঙের কালো আর আশ্চর্য বলিষ্ঠ এবং সুন্দর। ফিটনটা থেমে দাঁড়াতেই চালকের আসন থেকে নেমে এলো লম্বা মতো একজন লোক। বাদামি দাড়িতে ঢাকা লোকটার মুখ, মাথায় বিশাল কালো টুপিটা সামনের দিকে টেনে দেয়া, তাতে মুখের প্রায় সবটাই ঢাকা পড়ে গেছে। সোজা আমার দিকে এগিয়ে এলো আগন্তুক। মুখ তুলে চাইতেই লণ্ঠনের আলোয় এক পলকের জন্য দেখলাম লোকটার টকটকে লাল দুটো চোখ। কচুয়ানের দিকে ফিরে ধরা গলায় অনেকটা শাসনের সুরে বলল আগন্তুক, আজ এত তাড়া কেন? গলায় কাটা আটকেছে নাকি? যেন ভয়ঙ্কর কোনো অপরাধ করে ধরা পড়ে গেছে, তাই দোষ ঢাকার চেষ্টা করছে এমনভাবে উত্তর দিল কচুয়ান, না কি যে বলেন, আসলে ওই বিদেশি ভদ্রলোক দ্রুত চালাবার জন্য কেবলই তাড়া দিচ্ছিলেন কিনা, তাই তাকে বুকোভিনায় নিয়ে যেতে চেয়েছিলে। কচুয়ানের মুখের কথা কেড়ে ধমকে উঠল আগন্তুক, ফের আমার সঙ্গে চালাকির চেষ্টা করলে জ্যান্ত পুঁতে ফেলব। জানো না আমার শক্তি সম্পর্কে? আমার ওই ঘোড়ার সাথে দৌড়ে পারবে তোমার ঘোড়াগুলো? একটু অবাক হয়েই আগন্তুকের কথা শুনছি। লণ্ঠনের আবছা আলো এসে পড়ছে ওর চোখে মুখে। সে আলোয় দেখলাম রুক্ষ কঠিন লোকটার মুখ, কড়া করে লিপস্টিক লাগানো লাল টুকটুকে ঠোঁটের মতো দুটো ঠোঁটের ভিতর ঝিকমিক করছে মুক্তোর মতো সাদা তীক্ষ্ণ দাঁত। আগন্তুক কচুয়ানকে শেষ প্রশ্নটা করতেই আমার কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে পাশের সহযাত্রী বলল, তা বটে, মৃত্যুর ঘোড়া একটু জোরেই ছোটে। এত আস্তে কথা বলল সহযাত্রী যে কোনো রকমে কথাটার মানে বুঝলাম আমি। কিন্তু চকিতে ঘাড় ফিরিয়ে আমাদের দিকে চাইল আগন্তুক। আমার মনে হলো কথাটা শুনতে পেয়েছে সে, কিন্তু কি করে শুনল? তার শ্রবণ শক্তি কি এতই প্রখর? আমার পাশের সহযাত্রীর দিকে চেয়ে মুচকি হাসল আগন্তুক। সাথে সাথে চমকে উঠে বুকে ক্রুশ আঁকল সহযাত্রী। পাত্তা দিল না আগন্তুক। সহযাত্রীর দিকে হাত বাড়িয়ে আমাকে দেখিয়ে বলল, ভদ্রলোকের জিনিসপত্রগুলো দিন। সঙ্গে এনেছি শুধু একটা সুটকেস, সেটা নিয়েই ফিটনে তুলে রাখল আগন্তুক। তারপর ফিরে এসে আমাকে নামার ইঙ্গিত করল। গাড়ি থেকে নেমে গিয়ে ফিটনে উঠলাম আমি। ফিটনে উঠতে আমাকে সাহায্য করল আগন্তুক। তার হাতের ছোঁয়া লাগতেই যেন শিরশির করে উঠল আমার গা।
ইস্পাতের মতো কঠিন আগন্তুকের হাতের নখগুলো। এ থেকেই লোকটার শরীরের আসরিক শক্তি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে গেল আমার। আমি ফিটনে উঠে বসতেই চালকের আসনে উঠে বসল আগন্তুক। সাপের মতো হিসহিস করে উঠল তার হাতের চাবুক। বিদ্যুতের মতো লাফিয়ে উঠে এক পাক ঘুরে অন্ধকার গিরিপথের দিকে ছুটে চলল ঘোড়াগুলো। ফিটনটা ঘোরার সময়ই আগের গাড়িটার দিকে চোখ পড়েছিল আমার। প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপছে ঘোড়াগুলো, আর সমানে বুকে ক্রুশ এঁকে চলেছে যাত্রীরা। ফিটনটা ঘুরে যেতেই ঘোড়ার পিঠে চাবুক মারল আগের গাড়ির কোচওয়ান। মুহূর্তে প্রাণ ফিরে পেল যেন ঘোড়াগুলো। বিদ্যুতের গতিতে ছুটে চলল বুকোভিনার পথ ধরে। গাড়িটা অন্ধকারে মিলিয়ে যেতেই একটা একাকিত্ব আর অস্বস্তি চেপে বসল আমার বুকে। প্রচণ্ড শীতে কাটা দিচ্ছে গায়ে, অথচ আগের মতোই গায়ে গরম কোট আর গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গরম কম্বলে জড়ানো। কি করে যেন আমার শীত লাগার ব্যাপারটা টের পেল আগন্তুক। পরিষ্কার জার্মানিতে বলল, প্রচণ্ড শীত পড়েছে আজ। কাউন্ট ড্রাকুলা আপনার সমস্ত সুখ সুবিধের খেয়াল রাখতে বারবার আদেশ দিয়ে দিয়েছেন আমাকে। আপনার সিটের তলায় একটা দেশি মদের বোতল রাখা আছে, প্রয়োজন মনে করলে বের করে নিয়ে শরীরটা একটু গরম করতে পারেন। প্রয়োজন মনে করলাম না, তবু ওটা আছে জেনে মনে মনে খুশি হয়ে উঠলাম। আসলে ভয় করছে না আমার, কিন্তু তবু কেমন যেন একটা অস্বস্তির মতো ভাব থেকেই মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে মনের ভেতর। অত্যন্ত জরুরি কাজ না থাকলে ঝড়ের রাতে এভাবে অজানা বুনোপথে পাড়ি দেওয়ার চেয়ে হোটেলের আরামদায়ক কামরায় নিজেকে আটকে রাখতেই বেশি পছন্দ করতাম আমি। প্রচণ্ড ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলেছে ফিটন। একটু এগিয়ে যাবার পরই মোড় ঘুরে আর একটা পাহাড়ি পথে গাড়ি ছোটালো আগন্তুক। হঠাৎ একটা অদ্ভুত সন্দেহ জাগলো আমার মনে। বাঁকের পর বাঁক ঘুরে মনে হলো একই পথে বারবার ঘুরে বেড়াচ্ছে গাড়িটা। সন্দেহটা জাগতেই সতর্ক হলাম। আবার বাঁক ঘুরতেই সেটার কয়েকটা বিশেষ চিহ্ন মনে গেঁথে নিলাম। একটু পরই আমার সন্দেহের নিরসন হলো। যা ভেবেছিলাম তাই, একই পথে বারবার ঘুরছে গাড়িটা। কেন? একবার ভাবলাম ব্যাপারটা আগন্তুককে জিজ্ঞেস করে দেখি, কিন্তু পরক্ষণেই বাতিল করে দিলাম চিন্তাটা। কারণ কোনো কারণে হয়তো ইচ্ছে করেই দেরি করছে সে। তাই যদি হয় তাহলে জিজ্ঞেস করলেও সদুত্তর পাব না। পকেট থেকে দেশলাই বের করে জেলে ঘড়ি দেখলাম। সময় দেখেই একটা কুসংস্কারের কথা মনে পড়ল। নিজের অজান্তেই ধক করে উঠল হৃৎপিণ্ডটা। মাঝরাত হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। মাঝরাতের পরপরই নাকি জেগে ওঠে সমস্ত অশুভ প্রেতাত্মা আর পিশাচেরা। একটু যে ভয় পেলাম না তা নয়, তবু যুক্তিতর্ক দিয়ে জোর করে ভয়টা তাড়াবার চেষ্টা করলাম। আরও কয়েক মিনিট পরই দুর্গের কোথাও আর্তস্বরে ডেকে উঠল একটা কুকুর। সেটার প্রত্যুত্তরে আরও একটা, তারপর আর একটা। হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল যেন বুনো পাহাড়ি এলাকা। শত শত কুকুরের ক্রুদ্ধ চিৎকারে খান খান হয়ে ভেঙে পড়ল আশেপাশের নিস্তব্ধতা। পাহাড়ে পাহাড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে শতগুণ বেড়ে গেল সেই ঝঙ্কার। থমকে দাঁড়িয়ে পড়ল ফিটনের ঘোড়াগুলো। আগন্তুকের শত আশ্বাস সত্ত্বেও আর এক পা এগুলো না ওগুলো। মনে হলো প্রচণ্ড ভয় পেয়েছে, যে কোনো মুহূর্তে বাঁধন ছিঁড়ে গাড়ি ফেলে পালাতে পারে। হঠাৎ থেমে গেল কুকুরের ডাক। তার পরিবর্তে শোনা গেল হাজার হাজার নেকড়ের রক্তপানি করা চাপা গর্জন। ঘোড়াগুলোকে দোষ দিয়ে লাভ নেই। আমারই ইচ্ছে করতে লাগলো গাড়ি থেকে লাফিয়ে নেমে ছুটে পালাই, কিন্তু পালাবো কোথায়? ডাক শুনে মনে হচ্ছে আমাদেরকে ঘিরে এগিয়ে আসছে নেকড়ের দল। ঘোড়াগুলোকে আয়ত্তে রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো আগন্তুক। ধীরে ধীরে একটু শান্ত হয়ে এলো ঘোড়াগুলো, কিন্তু শরীরের কাঁপুনি বন্ধ হলো না ওগুলোর। লাফ দিয়ে চালকের আসন থেকে নেমে এলো আগন্তুক। ঘোড়াগুলোর কানে কানে কি যেন বলল। সাথে সাথেই স্বাভাবিক হয়ে এলো ঘোড়াগুলো। আবার চালকের আসনে উঠে বসে গাড়ি ছেড়ে দিল আগন্তুক। আগের মতো আর এক জায়গায় ঘুরছে না গাড়িটা। দ্রুত গিরিপথটা পার হয়ে এসে হঠাৎ একটা তীক্ষ্ণ মোড় নিল ডাইনে। একটা অত্যন্ত সংকীর্ণ পথে এসে পড়ল গাড়িটা। দুপাশ থেকে পথের উপর এসে ঝুঁকে পড়েছে ঝাঁকড়া গাছ। গায়ে গায়ে লেগে এমনভাবে দাঁড়িয়ে আছে গাছগুলো, আর ওগুলোর ডালপালা এমনভাবে এসে পড়েছে রাস্তার উপর, মনে হলো সুড়ঙ্গর ভেতর দিয়ে এগোচ্ছি। ডালপালার ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে চোখে পড়ছে এক আত্রা পাহাড়ের
আবছা চূড়া। বাইরে তখন প্রচণ্ড বেগে ফুঁসছে ঝড়, আর প্রচণ্ড বেগেই পরস্পরের গায়ে বাড়ি খাচ্ছে গাছের ডালপালাগুলো। শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। তার উপর কুয়াশার মতো হালকা তুষারপাতও শুরু হয়েছে। তুষারের চাদরে ঢাকা পড়ে আরও অন্ধকার হয়ে গেছে রাত। হিমেল হাওয়ায় ভর করে বহুদূর থেকে ভেসে আসছে কুকুরের আর্ত চিৎকার। হঠাৎ আবার শোনা গেল নেকড়ের চাপা গোঙানি। ভেবেছিলাম চলে গেছে নেকড়েগুলো, কিন্তু যায়নি, বরং আমাদেরকে ঘিরে আরও কাছে এসেছে। প্রচণ্ড ভয় পেলাম এবার, কিন্তু বিন্দুমাত্র ভয় পেল না আগন্তুক। বোধহয় রোজ রাতেই নেকড়ের ডাক শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে সে। ঠিক এমনই সময় ঘটনাটা ঘটল। আমার বাঁ দিকে দূরে দপ করে জ্বলে উঠল একটা নীলচে আলোর শিখা। আলোটা দেখেই রাশ টেনে ঘোড়া থামালো আগন্তুক। লাফ দিয়ে চালকের আসন থেকে নেমে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল সে গভীর অন্ধকারে। কোন দিকে যে গেল বুঝতে পারলাম না। ওদিকে ক্রমেই এগিয়ে আসছে নেকড়ের গর্জন। কয়েক সেকেন্ড পরেই আবার ফিরে এলো আগন্তুক। কোনো কথা না বলে চালকের আসনে উঠে বসে গাড়ি ছেড়ে দিল। একবার মনে হলো ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছি না তো। গায়ে চিমটি কেটে দেখলাম, না, ঠিকই তো আছি। হঠাৎ আবার দেখা গেল সেই নীলচে আলোটা। এবার একেবারে গাড়ির পাশেই তীব্র উজ্জ্বল আলোয় পরিষ্কার দেখা গেল চালক আর ঘোড়াগুলোকে। মুহূর্তে গাড়ি থেকে নেমে কয়েকটা পাথর কুড়িয়ে নিয়ে আলোটাকে তাড়া লাগালো আগন্তুক। যে কোনো প্রকার আলোর সামনে কোনো মানুষ দাঁড়ালে তা তার শরীরের আড়ালে ঢাকা পড়তে বাধ্য। অথচ আশ্চর্য, এক্ষেত্রে কিন্তু তা ঘটল না। নীল আলোটার মুখোমুখি গিয়ে দাঁড়ালো আগন্তুক, কিন্তু তার শরীরের আড়ালে ঢাকা পড়ল না আলোর শিখা। আগন্তুকের এপাশে বসে আগের মতোই পরিষ্কার আলোর শিখাটা চোখে পড়ছে আমার। আগন্তুক যেন রক্ত মাংসের মানুষ না, হালকা কাচের তৈরি। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কল্পনাও করিনি আমি। একটা শিরশিরে আতঙ্কে নিজের অজান্তেই শিউরে উঠলাম। কয়েক সেকেন্ড পরই দপ করে নিভে গেল নীল আগুনের শিখা। আর জ্বলল না। ফিরে এসে গাড়ি ছেড়ে দিল আগন্তুক। ওদিকে চারদিক ঘিরে আরও এগিয়ে এসেছে নেকড়ের গর্জন। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে গেল আগন্তুক। সে চলে যেতেই আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো ঘোড়াগুলো। কারণটা বুঝতে পারলাম না। হঠাৎ খেয়াল করলাম নেকড়ের ডাক থেমে গেছে। দেবদারুর বন আর পাহাড়ের মাথার উপরের কালো মেঘের ফাঁক থেকে হঠাৎ করেই বেরিয়ে এলো চাঁদ। জীবনে চাঁদের বহু রূপ দেখেছি, কিন্তু সেদিনের রূপের সাথে সম্পূর্ণ অপরিচিত আমি। অদ্ভুত এক ছায়া ছায়া ভৌতিক আলো ছড়িয়ে পড়েছে দেবদারুর মাথায় আর পাহাড়ের চূড়ায় চূড়ায়। সেই আবছা চাঁদের আলোতেই চোখে পড়ল জানোয়ারগুলো। ধূসর লোমশ শরীর, ঝকঝকে সাদা দাঁতের ফাঁক থেকে বেরিয়ে আসা টকটকে লাল জিভ আর পেশল শরীর নিয়ে আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে হাজার হাজার নেকড়ে। ভাবভঙ্গি দেখে মনে হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে ওরা। সত্যি কথা বলতে কি, জীবনে এত ভয় কখনো পাইনি আমি। হঠাৎ কানে তালা লাগানো শব্দ করে একসঙ্গে ডেকে উঠল সবকটা নেকড়ে। আতঙ্কে চেঁচিয়ে উঠল ঘোড়াগুলো। বহু আগেই গাড়ি ফেলে যে যেদিকে পারত ছুট লাগাতো ঘোড়াগুলো, কিন্তু চারপাশ থেকে ঘিরে আছে নেকড়ের দল। কোনো দিকে যাবার পথ নেই, তাই যেতে পারছে না। পাগলের মতো চেঁচিয়ে আগন্তুককে ডাকতে শুরু করলাম আমি। হঠাৎ রাস্তার একপাশে চোখ পড়তেই দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে আগন্তুক। কোনো ভাবান্তর নেই তার মধ্যে। আরও কয়েক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থাকলো আগন্তুক। তারপর দুহাত সামনে বাড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে নাড়াতে লাগল। বোধহয় দূর হয়ে যেতে বলছে হতচ্ছাড়া নেকড়েগুলোকে। চোখের সামনে দেখলাম লোকটার হাতের ইশারায় গর্জাতে গর্জাতেই পিছিয়ে যাচ্ছে নেকড়ের দল। আর ওদের সাথে তাল রেখেই বোধহয় যেমনই আচমকা বেরিয়ে এসেছিল, তেমনি আবার মেঘের ফাঁকে ঢুকে গেল চাঁদ। আবার নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল চারদিক। টের পেলাম গাড়িতে উঠে বসেছে আগন্তুক। চলতে শুরু করলো গাড়ি, কিন্তু বেশ কিছুক্ষণ আগের অদ্ভুত ঘটনাটা মন থেকে তাড়াতে পারলাম না কিছুতেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুকের ছাতি। আতঙ্কে ঠকঠক করে কাঁপছে হাত পা। বিমূঢ়ের মতো বসে বসে আকাশ পাতাল ভাবতে থাকলাম। এভাবে কতক্ষণ কেটে গেল বলতে পারি না।
হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়তেই চমক ভাঙল। বিশাল এক প্রাসাদ দুর্গের আঙিনায় এসে দাঁড়িয়েছে গাড়ি। বিশাল প্রাসাদের তেমনই বিশাল সব জানালার কোথাও আলোর কোনো চিহ্ন মাত্র চোখে পড়ল না। কখন যে আবার মেঘের ফাঁক থেকে বেরিয়ে এসেছে চাঁদ খেয়াল করিনি। সেই চাঁদের আলোয় দুর্গের মাথায় প্রাচীন কামান বসানোর খাঁচ কাটা ভাঙা ফোকরগুলো চোখে পড়ছে। কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গে এসে পৌঁছলাম শেষ পর্যন্ত। বিশাল প্রাঙ্গণে গাড়ি এসে থামতেই লাফিয়ে নিচে নামল আগন্তুক। গাড়ির দরজা খুলে হাত ধরে আমাকে নামতে সাহায্য করল সে। দ্বিতীয়বারের মতো সেদিন অনুভব করলাম তার হাতের ইস্পাত কঠিন আঙুলের শক্তি। সুটকেসটা গাড়ি থেকে নামিয়ে আনল সে। তীক্ষ্ণ লোহার পেরেক গাঁথা ভারী প্রকাণ্ড দরজাটার সামনে দাঁড়িয়ে কালের কষাঘাতে জর্জরিত রুক্ষ পাথরের দেয়ালগুলো দেখতে লাগলাম। সুটকেসটা আমার পাশে নামিয়ে রেখে আবার গিয়ে গাড়িতে উঠল আগন্তুক। তারপর গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে অদৃশ্য হয়ে গেল যেদিক থেকে এসেছিল সেই দিকেই। আবছা অন্ধকারে বিশাল এক ভৌতিক বাড়ির প্রাঙ্গণে ভূতের মতোই দাঁড়িয়ে থাকলাম আমি। কি করব বুঝতে পারছি না। ঘণ্টা জাতীয় কিছু নেই দরজায়। থাকলে তা বাজিয়ে লোকদের ডাকা যেত। চেঁচিয়েও লাভ নেই, কারণ সারা জীবন এখানে দাঁড়িয়ে চেঁচালেও এই নিরেট পাথরের দেয়াল ভেদ করে আমার কণ্ঠস্বর ওপারে গিয়ে পৌঁছবে না। ক্রমেই নানা রকম সন্দেহ আর ভয় বাসা বাঁধতে শুরু করেছে মনে। এ কোথায় এসে পড়লাম? কি দরকার ছিল এই সৃষ্টি ছাড়া অভিযানের? একজন আইনজীবীর অধীনস্থ কেরানির পক্ষে বহু দূরে দুর্গম পাহাড়ি এলাকায় বাস করা একজন বিদেশির কাছে লন্ডনের সম্পত্তি কেনার ব্যাপারে আলাপ আলোচনা করতে আসা কি একটু বাড়াবাড়ি নয়? আসলে আমার এই কেরানিগিরিটাকে মিনা কোনোদিনই ভালো চোখে দেখতে পারেনি। প্রায় জোর করে আমাকে দিয়ে LLB পরীক্ষাটা দিয়েছিল মিনা। এখানে আসার ঠিক আগের দিন জানতে পেরেছি ভালো মতো পাশ করেছি পরীক্ষায়। ইচ্ছে আছে এখান থেকে ফিরে গিয়ে পুরো দস্তুর উকিল হয়ে বসব। কিন্তু যে ভুতুড়ে এলাকায় এসে ঢুকেছি আদৌ কোনোদিন লন্ডনে ফিরে যেতে পারবো কিনা কে জানে। ড্রাকুলা প্রথম পর্ব এখানেই সমাপ্ত হল। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে। ধন্যবাদ।